তুমি যদি ভেবে থাকো বলে আমি 30 আউট অফ 30 খুব সহজেই পেয়ে যাব, বাংলা কি পড়তে হয়, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। এত সহজ না বাংলা প্রথম পত্র। তোমার টোটাল সাবজেক্ট হচ্ছে কতটি? 12টি। এই 12টির মধ্যে 10টি সাবজেক্টে তোমার এমসিকিউ আছে, এমসিকিউ। আর বাকি ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কোনো এমসিকিউ নাই, মানে নর্মাল এমসিকিউর মতো আর কি নাই। যা হোক, তাহলে যদি প্রশ্ন করা হয় আমাকে বলে সবচেয়ে ডিফিকাল্ট এমসিকিউর জন্য সাবজেক্ট কোনটা, আমি বলবো বাংলা প্রথম পত্র। কেন? কারণ বাংলা প্রথম পত্রে গদ্য বাদ দিলাম, জাস্ট 15টি পদ্মের কথা চিন্তা করো। পদ্মের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তুমি জানো, নিজেকে প্রশ্ন করো। বাংলা প্রথম পত্রের এমসিকিউ হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। এজন্য এটাকে কোনো মতেই ডিনাই করা যাবে না, অবহেলা করা যাবেই না। খুব ভালো মতো করে এটা পড়তে হবে। আমাকে প্রশ্ন করেছে, আমি বললাম বলে সবচেয়ে আমাকে ডিফিকাল্ট মনে হয় বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রে আমি তোমাকে 25 ডিরেক্ট কমন পড়বে সেটা বলে দিতে পারি। ম্যাথমেটিক্সে তোমার 26 ডিরেক্ট কমন পড়বে সেটা বলে দিতে পারি, কিন্তু বাংলা প্রথম পত্রে বলতে পারি না। যখন বাংলা প্রথম পত্রে ডিরেক্ট বলি 30 আউট অফ 30, তখন নিজেকে প্রশ্ন হয় এটা কি আদৌ সম্ভব কিনা। একটা ভাবে সম্ভব, সেই টেকনিকটা তোমাদের আমি দেখাবো। আমি যেভাবে বিশ্লেষণ করেছি, ইতিমধ্যে আমি 15টি পদ্য দিয়ে দিয়েছি, 15টি গদ্য এবং পদ্য হচ্ছে 5টি দিয়ে দিয়েছি। যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে বাকি পদ্যগুলো আমি দিব, সাথে নাটক উপন্যাস নিয়ে লাস্টের পার্টে দিয়ে দিব। এই এমসিকিউগুলো তুমি দেখলেই বুঝতে পারবে কেন এগুলো ইম্পর্টেন্ট। যেহেতু বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার বিশ্লেষণ করে তৈরি করা, একটাকেও বাদ দেওয়া যাবে না। 30 আউট অফ 30 পেতে হলে কষ্ট করতে হয় বাংলা প্রথম পত্রে, এবং এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষাটাই অনেকের খারাপ হয়, শুধুমাত্র এমসিকিউ পার্ট। সৃজনশীল পার্টে খুব সহজেই কমন পড়বে, লিখতে পারো, বানায় লিখতে পারবে, সমস্যা নাই। বাট এই এমসিকিউ পার্টটাতে যদি একটু কেয়ারফুল না হও, সম্ভব না। খুবই কেয়ারফুল, এবং প্রথম পরীক্ষা, ভুলটা এখানেই করে, ধাক্কাটা এখানেই খাবে তোমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব হচ্ছে বাংলা প্রথম পত্রের পদ্য অংশের বাকি যে 10টি আছে, এবং লাস্টে হচ্ছে নাটক এবং উপন্যাস। ইতিমধ্যে বাকি মানে আমাদের গদ্য 15টি এবং আরও 5টি পদ্য আমি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা। আচ্ছা, আমরা এখন দেখব এই সাজেশনটি কাদের জন্য প্রযোজ্য। আমি ইতিমধ্যে সবাইকে এটা বলে দেই, বলে সকল বোর্ডের শিক্ষার্থীরা এটা দেখবে, যেহেতু আমি ওইভাবে বিশ্লেষণ করেছি। ইংলিশ ভাষার শিক্ষার্থী মাস্ট দেখবে, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই। দেখো, গদ্য থেকে 12টি আসবে, পদ্য থেকে হচ্ছে 12টি, অথচ গদ্য কিন্তু 15টি, আবার পদ্য কিন্তু 15টি। উপন্যাস থেকে মাত্র 3টা এমসিকিউ এবং নাটক থেকে 3টা এমসিকিউ, এই মোট হচ্ছে 30টি এমসিকিউ। মান বন্টন তোমাদের বলে দিলাম। আচ্ছা, আজকে আমরা দেখব পদ্য অংশে 299টি এমসিকিউ। ইতিমধ্যে প্রথম 5টি পদ্য আমি দিয়ে দিয়েছি, আমি তারপর থেকে স্টার্ট করব। আমি এখন শুরু করব ঝর্ণার গান থেকে, কারণ ইতিমধ্যে এর আগের সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের 1 নম্বর আজকের এমসিকিউটা হচ্ছে, দেখো শুরু করতেছি। কে ঘাড় ঘুরিয়ে ঝুঁকিয়ে ঝর্ণাকে ভয় দেখায়? ঝর্ণাকে কে ভয় দেখায়? পাখি, পরী, পানি, না হচ্ছে নদী? আমরা দেখতে পাচ্ছি পাখি। তাহলে পাখি ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখায়। পাখি ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখায়। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? চলার পথে ঝর্ণা কার বোল সাধে? এটা হবে বুলবুলির। তাহলে বুলবুলি পাখির কথা এখানে বলা হয়েছে। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? এটা হবে বুলবুলির। ঝর্ণার গান কবিতায় কোন কোন পাখি ঝর্ণার মুখ বোলায়? সেটা হবে শালিক আর হচ্ছে সুখ। কোন কোন পাখি ঝর্ণার মুখ বোলায়? এটা হবে শালিক এবং হচ্ছে সুখ। শালিক আর হচ্ছে সুখের কথা বলা হয়েছে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ রয়েছে? এখানে যে বাকি 4টা পাখি রয়েছে তার মধ্যে চাতকের কথা এখানে বলা হয়েছে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? এটা হবে চাতক। একলা গাই একলা যাই দিবস রাত সাত সকাল, এ বাক্যে ঝর্ণার কোন রূপটিকে ফুটে উঠেছে? একলা গাই একলা যাই দিবস রাত সাত সকাল। এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? এটা হবে গতিময়তা। এই গতিময়তা শব্দটা মনে রাখবে। একলা গাই একলা যাই দিবস রাত সাত সকাল, এখানে বলা হয়েছে গতিময়তা। এইরকম কবিতার লাইন দিয়ে তোমাকে কনফিউশন করে দেবে এক্সাম হলে, খুবই কেয়ারফুল থাকতে হবে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির চাঁদের আলো পান করে তৃপ্ত হয়?
চাঁদের আলো, চাঁদের আলো মানে পান করে এখানে তৃপ্ত হয়, সেটা হবে চকর। ঝর্ণার গান কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়, এটা হবে চকর। চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে, এটা হবে কল্পনা বিলাসিতা। দেখো এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা পড়ে না যাই এবং ডিরেক্ট কমন না থাকে, তাহলে এক্সামে তুমি এটা কখনোই পারবে না। তাহলে চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ, চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে, এটা হবে কল্পনা বিলাসিতা। ওকে, হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে উদ্দীপক। সেম এই উদ্দীপক কি পরীক্ষা আসবে? হ্যাঁ, আসতেও পারে, না আসতে পারে, বাট এই উদ্দীপকগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে। এই টাইপের প্রশ্নগুলো ভয় পাওয়া যাবে না, একটু সময় নিয়ে পড়তে হবে। আমি মানি না কোনো বাধা, করি না কাউকে ভয়, অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই। আমি মানি না কোনো বাধা, করি না কাউকে ভয়, অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার ভাব বস্তুকে ধারণ করে? ঝর্ণার গান। আমি তো এখন এটা ঝর্ণার গান পড়তেছি, এই জন্য বুঝতেছি, কিন্তু যখন পরীক্ষা আসবে তখন মনে রাখতে হবে খুব ভালো করে। উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার ভাব বস্তুকে ধারণ করে? ঝর্ণার গান। আবার আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এটা আমরা একটা কবিতার লাইন দেখতে পাচ্ছি এবং আমাদের খুব মানে পছন্দের একটা কবিতা বলতে পারো, বা অনেক পরিচিত মনে হতে পারে। ঝর্ণার গান কবিতার ঝর্ণা এবং উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়? এই যে গতিময়তা, গতিময়তা এই শব্দটা মনে রাখবে। তাহলে গতিময়তা মানে ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো, দাঁড়াবার সময় নাই, গতিময়তা। ওকে, তারপরে যে কোশ্চেনটা হবে, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। উদ্দীপকের আমির সাথে কার সাদৃশ্য রয়েছে? ঝর্ণার। মানে এই লাইনগুলো ঝর্ণার কবিতার সাথে কিছুটা মিলে যায়। চিন্তাই মানে বুঝতেই পারছো কীভাবে, মানে আমরা বলতে যাচ্ছি কবিতার অংশের এমসিকিউগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। উক্ত সাদৃশ্যের কারণটা আসলে কি? কারণটা হচ্ছে দেখো সেম সেই শব্দটাই, গতিময়তা। মাধবকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম, পাহাড়ের উপর থেকে অবিরাম পড়া জলরাশি আমাকে মুগ্ধ করেছিল। উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল রয়েছে? এই যে আর একটা ঝামেলার প্রশ্ন। সুন্দর মানে সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আশাই। সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আশাই। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার মধ্যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কয়েকবার রিপিট হয়েছে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা, উদ্দীপকটি ও ঝর্ণার গান কবিতায় প্রকাশিত হয়েছে পাহাড়ের সৌন্দর্য, ইয়েস। জলরাশির প্রবাহমানতা, এটাও সঠিক। নিস্তব্ধ প্রকৃতি, তিনটায় উত্তর হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। দেখো 14 নম্বরটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করে আসছি। আমরা ধাই তার আশাই। ঝর্ণার গান কবিতায় তার বলতে কাকে বোঝানো হয়েছে? সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। আমরা ধাই তার আশাই, ঝর্ণার গান কবিতায় তার বলতে এখানে সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। চপল পায় কেবল ধাই, এই চরণে ফুটে উঠেছে ঝর্ণার গতিময়তা। ওই দেখো এই গতিময়তা শব্দটা আমরা 3টা এমসিকির মধ্যে না 4টা এমসিকির মধ্যে পেলাম। চপল পায় কেবল ধাই, এই চরণে ফুটে উঠেছে ঝর্ণার হচ্ছে গতিময়তা। ফটিক জলটা আসলে কি? চাতক পাখি। ফটিক জলটা হলো চাতক পাখি। আমরা একটা উদ্দীপক আবার পেলাম। উদ্দীপকটা কি? ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে অভিযাত্রী, নির্ভীক তার পথ লয় চিনে। উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে? শঙ্কাহীনতায়। শঙ্কাহীনতার, নির্ভীক যেহেতু বলা হয়েছে, শঙ্কাহীনতার। এখানে বলেছে নির্ভীক তারা পথ লয় চিনে, তার মানে কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই, শঙ্কাহীনতার কথা বলা হয়েছে। আর দেখতে পাচ্ছি আমরা, উল্লেখিত চেতনার প্রকাশ ঘটেছে যে চরণে, একলা গাই একলা দাই তার আসে, যেটা আমরা আগে দেখে আসছিলাম। শঙ্কা নাই সমান যাই, তাহলে 1 এবং 2 দেখতে পাচ্ছি, 1 নম্বর এবং 2 নম্বর। আমাদের কিন্তু 19 নম্বর এমসিকিউ আমরা চলে আসলাম। ঝর্ণার গান কবিতায় প্রাধান্য পেয়েছে আসলে কি? প্রাণ চাঞ্চল্য এবং হচ্ছে গতিময়তা। আমরা এটা কমন না পড়লেও অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ।
বন এবং ঝাউয়ের ঝোপে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বন এবং ঝাউয়ের ঝোপে মানে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বন ও ঝাউয়ের ঝোপে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বিলাই শব্দের সঠিক অর্থ আসলে কি বোঝানো হয়েছে? বিতরণ করি। বিলাই মানে বিলাই দিচ্ছি মানে বিতরণ করি, বিলাই দিচ্ছি মানে বিতরণ করি, এটা একটা আঞ্চলিক শব্দ হতে পারে। আমি ছন্দহারা এক নদীর মতো ভেসে যাই, আমার চলার শেষ কোনো সুদূরে ঠিকানা তো জানা নেই। উদ্দীপকের আমি ঝর্ণার গান কবিতার কার প্রতিনিধিত্ব করে? ঝর্ণার। এখানে আমি বলতেই ঝর্ণার কথাই বলা হচ্ছে। তাহলে আমি ছন্দহারা এক নদীর মতো ভেসে যাই, আমার চলার শেষ কোনো সুদূরে ঠিকানা তো জানা নেই। ঝর্ণা বয়ে চলতেছে, তার মানে ঝর্ণার কথা এখানে আমি বলতে ঝর্ণাকে বোঝানো হয়েছে। এই প্রতিনিধিত্বের কারণ হলো গতিশীলতার কারণে, মানে যে গতিময়তা যেটা বলছিলাম, গতিশীলতার কারণে। আমরা চলে আসলাম পরের আমাদের সেই কবিতাটা, এটা হবে মানুষ। আমার খুব পছন্দের একটা কবিতা। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? এটা হবে চালতা ফুল, যদি এটা অন্য কবিতার লাইন এখানে চলে আসছে। যা হোক, তোমরা বুঝে নিবা। তাহলে পরে যেটা আছে, নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? নদী। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? নদী। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? নদী। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। মানুষ কবিতায় কবি কিসের জয় গান করেছেন? সাম্যের। মানুষ কবিতায় কবি কিসের জয় গান করেছেন? সাম্যের, মানে সমতা। ভুখা আজ মর্গ ভাগরে গিয়ে, এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তিরস্কার করা। ভুখা আজ মর্গ ভাগারে গিয়ে, গো ভাগারে গিয়ে, এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তিরস্কার। এরপর দেখতে পাচ্ছি ভেলা হলো দেখি ঠেলা, মোল্লা সাহেবের এ কথায় কোনটি প্রকাশ পায়? বিরক্তি। ভেলা হলো দেখি ঠেলা, মোল্লা সাহেবের এ কথায় কোনটি প্রকাশ পায়? এটা হবে বিরক্তি। এরপরে দেখতে পাচ্ছি আমরা সকালে সন্ধ্যায় দুইখানা রুটি দেয়, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। উদ্দীপকের জ্বালাটি তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান? পান্থ। তাহলে যে জ্বালা তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান? পান্থর কথা বলা হয়েছে। উক্ত চরিত্রটির মধ্যে প্রতিফলিত হয়েছে ক্ষোভ, অসহায়ত্ব, ঘৃণা। আমরা ক্ষোভ এবং অসহায়ত্বই দেখতে পাচ্ছি। এরপরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, আমরা সেই গানটাই দেখতে পাচ্ছি। লালন কয় জাতের কিরূপ দেখলাম না এ নজরে। যা হোক, এটা না পড়লেও সমস্যা নেই। আমরা নিচের উদ্দীপকটা এখন দেখব। উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে যে চরণের, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এটা কিন্তু সত্যিই হবে, অন্য লাইনগুলো পড়লেও তোমরা বুঝতে পারবে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপক ও মানুষ কবিতায় প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িকতা, রাইট, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা 1, 2, 3 দেখতে পাচ্ছি। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার খোদার অন্যতা বলে বন্ধ করেনি প্রভু। কবিতার এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? কৃতজ্ঞতা। মানে অনেক কিছু হয়ে গেলেও তারপরেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়াদার। পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? মানে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়াদার। বন্ধ উপাসনালয় আবার চালু করা, এটা বলা হয়েছে ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা। উপাসনালয়ের সকল শ্রেণীর মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা। দেখেই বুঝতে পারছি আমরা উত্তর 2 এবং 3 হবে। মোল্লাপুরত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? মোল্লাপুরত লাগিয়েছে তার সকল দুয়ারের চাবি। মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে, আর লাস্ট হচ্ছে মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। স্বপ্ন দেখে পুরোহিত আকুল হয়ে যে কারণে ভজনালয় খুলল, কি দেখে? ধনী কেউ এসেছে ভেবে, দান দক্ষিণা লাভের আশায়। নেগেটিভ। দান দক্ষিণা লাভের আশা এবং ধনী কেউ এসেছে ভেবে। আচ্ছা, এরপরে
সব দ্বার এর খোলা রবে, চালা হাতড়ি শাবল চালা। সব দ্বার এর খোলা রবে, চালা হাতড়ি শাবল চালা। মানুষ কবিতায় এই উক্তির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে? প্রতিবাদ। বুঝতেই পারছি ওই যে চালা হাতড়ি শাবল চালা, প্রতিবাদটাই হবে। সব দেশের সব কালে ঘরে ঘরে, এখানে ঘরে ঘরে হবে, বয়সেন্দ্র হবে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জাতি হতে পারে, নট শিওর, বানটা ভুল হতে পারে, জ্ঞাতি। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? জগতের সৃষ্টিকর্তাকে। হ্যাঁ, জ্ঞাতি হবে, জগতের সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, এটা হবে জগতের সৃষ্টিকর্তাকে। আজারি শব্দের অর্থ হচ্ছে ব্যথিত, ব্যথিত। আজারি শব্দের অর্থ হচ্ছে ব্যথিত। মানুষ কবিতায় মোল্লা এবং পুরোহিতদের আচরণে প্রকাশ পায় অমানবিকতা, স্বার্থপরতা, ধর্মান্ধতা। তিনটাই মনে হচ্ছে, অমানবিকতা, স্বার্থপরতা, ধর্মান্ধতা। ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, এ বক্তব্যে বুখারীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অসহায়ত্ব। ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, এ বক্তব্যে বুখারীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অসহায়ত্ব। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কবিতার চরণে মানুষ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সাম্যবাদ। তাহলে সারা সোজা পথ দেখ, একটা গালি মনে হচ্ছে। এই কথায় কি প্রকাশ পেয়েছে? বিরক্তি। বিরক্তি হয়ে যা, যে দেখছি আর শিখতে চলে যা, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা চালা হাতড়ি শাবল চালা। মানুষ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধ্বংস। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমরা আগেও দেখে আসছি। মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদ। রিপিট হলো এই কোশ্চেনটা। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী। মোল্লা ক্ষিপ্ত হয়ে ভুখারীকে কোথায় গিয়ে মরতে বলেছে? গো ভাগারে। গো ভাগারে গিয়ে মরতে বলেছে, এটাও রিপিট হলো। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? উপাসনালয়গুলো ভণ্ডদের দখলে। তাহলে উপাসনালয়গুলো হচ্ছে ভণ্ডদের দখলে, এটা বোঝানো হয়েছে। মানুষ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন। ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য, উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমরা 2 এবং 3কে আনসার হিসেবে দেখতে পাচ্ছি। মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি ছিল? ক্ষুধা। মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়? প্রতিবাদের। মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণটা ছিল হচ্ছে ক্ষুধা, আর মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রতিবাদের। বুখারীর বয়স কত ছিল? আমরা দেখতে পাচ্ছি 80 বছর। বুখারীর বয়স ছিল 80 বছর। বুখারীর বয়স ছিল কত? 80 বছর। ক্ষুধার মালিক জলে, মানে ক্ষুধার মানিক জলে বলতে বোঝানো হয়েছে উদরের তীব্র জ্বালা, মানে ক্ষুধার তীব্র জ্বালা, পেটের তীব্র জ্বালা। ক্ষুধার মানিক জলে বলতে বোঝানো হয়েছে উদরের তীব্র জ্বালা। মানুষ কবিতায় কালাপাহাড় কিসের প্রতীক? সকল অনিয়ম ধ্বংসের প্রতীক। মানুষ কবিতায় কালাপাহাড় কিসের প্রতীক? সকল অনিয়ম ধ্বংসের প্রতীক। আজারিন চিন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সারা শরীর রোগাক্রান্ত। একবারে রোগাক্রান্ত বলা হয়েছে আজারিন চিন। আজারিন চিন শব্দটি তাহলে সারা শরীর রোগাক্রান্ত। এবার দেখতে পাচ্ছি আমরা রজনারায়ণ কার প্রকৃত নাম ছিল? কালাপাহাড়। তাহলে রজনারায়ণ হচ্ছে কালাপাহাড়ের প্রকৃত নাম। আমরা চলে আসলাম সেই দিন এই মাঠ। দেখতে পাচ্ছি নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? নদী, যেটা আমরা আগে রিপিট করে আসছি। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? এটা হবে নদী। কোন সভ্যতা ধুলো হয়ে আছে? এটা হবে এশিরিয়া, মানে এশিয়া কথাই। কোন সভ্যতা ধুলো হয়ে আছে? এটা হচ্ছে এশিরিয়া।
আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এটাও একটা গান। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠ। এখন আমরা সেই দিন এই মাঠ কবিতাটা পড়তেছি বলে আমাদের কাছে সহজ মনে হচ্ছে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠ। উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো পৃথিবী অবিনশ্বর সৌন্দর্য, মানব জীবনের দুঃখ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। দেখে মনে হচ্ছে উত্তর তিনটাই হবে। তোমরা তারপর তোমাদের কনফিউশন মনে হলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, এ বাক্যে কি বোঝাতে চেয়েছেন? প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে তার মতো করে, এটা বোঝানো হয়েছে। এ জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। তোমার আমার মৃত্যু আছে, বাট সৌন্দর্যের কোনো মৃত্যু নাই। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, এ বাক্যে কি বোঝানো হয়েছে? প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে, এ জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। জগতের সৌন্দর্যের মৃত্যু নেই কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে, যেটা আমরা আগেই দেখে আসলাম। জগতের সৌন্দর্যের মৃত্যু নেই কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে? এটা তিনটাই উত্তর হবে, দেখতে পাচ্ছি আমরা। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, এটা আমরা আগেই দেখলাম। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এটা দ্বারা বোঝানো হয়েছে জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। আচ্ছা, এরপরে যে কোশ্চেন, সেই দিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা, সভ্যতার বিবর্তনের ঝর্ণা মানে বর্ণার কথা বলা হয়েছে, মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। সেই দিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা, সভ্যতার বিবর্তনের বর্ণনা, মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। আচ্ছা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই টাইপের এমসিকিউগুলো এক্সামে খুব ঝামেলা করবে। বাসার তীব্র আকাঙ্ক্ষা। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, বাসার তীব্র আকাঙ্ক্ষা। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতি চিরন্তন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতি চিরন্তন। তার মৌলিক প্রেরণা কোনটি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। তার আমাদের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? এটা হবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। জীবনানন্দ মৌলিক প্রেরণা কোনটি? এটা হবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা? যেহেতু আমরা তারটাই পড়তেছি, জীবনানন্দ দাশের কথা বলা হয়েছে। বেলা অবেলা কালবেলা। লক্ষ্মী পেঁচা কি করলে লক্ষ্মীটির তরে, এটা হবে গান গাবে। লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তরে, এটা হবে গান গাবে। বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি কে ছিলেন? আমাদের যার কথা আমরা এখন বললাম, জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি, আধুনিক জীবন চেতনার কবি, আধুনিক জীবন চেতনার কবিটা মনে রাখবে তোমরা। ওকে, তারপর দেখতে পাচ্ছি মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? এটা হবে লক্ষ্মী পেঁচা। মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? এটা হচ্ছে লক্ষ্মী পেঁচা। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটাই উদ্দীপকের কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সেই সেদিনের মালি নেই। উদ্দীপকের সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে, প্রকৃতির অবিনশ্বরতা, ওই যে আগের কথাই, রাইট। জীবনের অসীমভাবী পরিণতিতে, অবশ্যই আমাদের জীবনের শেষ পরিণতি আছে, তার জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে, এই দুটোর কথাই বলা হয়েছে। একটা হচ্ছে প্রকৃতির অবিনশ্বরতা, আর একটা হচ্ছে জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে। হয়ে গেল এটাই। সেই দিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ হলো স্বপ্ন চিরন্তর। সেই দিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ হলো স্বপ্ন চিরন্তন।
আমি তো মরে যাব, রেখে যাব সবই গানের সাথে। সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি রয়েছে? মৃত্যু চেতনা। মৃত্যু চেতনা। সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি রয়েছে? মৃত্যু চেতনা। মৃত্যু চিরন্তন। আচ্ছা, ওকে। কবির স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন? সোনার সাথে। এটা আমাদের হয়ে গেল। চালতা ফুল চিরকালে শিশিরের জলে ভিজবে, কারণ প্রকৃতি চিরস্থায়ী। চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে, কারণ প্রকৃতি চিরস্থায়ী। চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে, কারণ প্রকৃতি চিরস্থায়ী। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। একটু আমরা দেখে আসছি। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। সেই দিন এই মাঠ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে, সেটা হচ্ছে এশিরিয়া। এখানে দেখো, এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। এটা আমরা শুরুর একবার এমসিকিউ দেখে আসছি। সেই দিন এই মাঠ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে কোন চরণে? এই একটা চরণের কথাই বলা হলো। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। সেই দিন এই মাঠ কবিতার কবির স্বপ্ন কিরূপ? স্বপ্ন মরে না, স্বপ্ন চিরন্তনের কথা বলা হয়েছে। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কেমন? প্রাণময়। প্রাণময়। সেই দিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? দুটি। সেই দিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? দুটি। এরপর আমরা দেখব হচ্ছে পল্লী জননী। পল্লী জননী কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাত নড়ি শিকা ভরে কি রাখতে বলেছে? ঢ্যাপের মোয়া। ঢ্যাপের মোয়া। তাহলে পল্লী জননী কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাত নড়ি শিকা ভরে কি রাখতে বলেছে? ঢ্যাপের মোয়া। দূর চাই কিবা সংখ্যায় মার পরাণ উঠিছে ভরি, এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের আশঙ্কা। ধূর চাই কিবা সংখ্যায় মার পরাণ উঠেছে ভরি, এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের আশঙ্কা। তাহলে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। ওকে। এরপরে ফুরায় এসেছে তেল, এই বাক্য দ্বারা যা প্রকাশ পেয়েছে তা হলো ছেলের মৃত্যু আসন্ন। ফুরায়ে এসেছে তেল, এ বাক্যে যা প্রকাশ পেয়েছে তা হলো ছেলের মৃত্যু আসন্ন। শিহরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ছেলে হারানোর আশঙ্কা। ওই একই রকম, মানে 85 এবং 86টা একই রকম। শিহরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ছেলে হারানোর আশঙ্কা। বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি বলতে পল্লী জননী কবিতায় কোন পাখির কথা বোঝানো হয়েছে? ডাহুক। তাহলে ডাহুক পাখির কথা বলা হয়েছে। বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি বলতে পল্লী জননী কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? ডাহুক। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, দিন নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর। উপরের চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে পল্লী জননী কবিতার সন্তানের আরোগ্য কামনা। সন্তানের আরোগ্য কামনা, মানে এই টাইপের এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আসার মতো। যে উদ্দীপকটা তোমরা এখন দেখলে, বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, দিন নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর। সন্তানের আরোগ্য কামনা করা হয়েছে। উক্ত দিক প্রকাশ হওয়ার কারণটা কি? কানাকুয়া পাখির ডাক, সন্তানের মুমূর্ষ অবস্থা, জীবন প্রদীপ নিবে আসা, এটার কথা বলা হয়েছে। কানাকুয়োর ডাক বাদুর পাখার ঝাপটানির পল্লী মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে? ওই ছেলেকে হারানো, একটাই ছেলে হারানোর। কানাকুয়োর ডাক বাদুরের পাখার ঝাপটানি পল্লী মায়ের কোন আশঙ্কা তৈরি করছে? এটা হচ্ছে ছেলেকে হারানো। পল্লী জননী কবিতার মূল সুর কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, এটাই হচ্ছে পল্লী জননী কবিতার মূল সুর। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। আচ্ছা, পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি? হুতুম। হুতুম পেঁচা। আচ্ছা, হুতুম। পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি? হুতুম। পল্লী জননী কবিতায় পল্লী জননীর সঙ্গে মিল রয়েছে কার? ডাহুক পাখির। পল্লী জননী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? রাখালি। তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে, এ চরণে দোলে শব্দ দ্বারা পল্লী জননী কবিতায় বোঝানো হয়েছে
শঙ্কা এবং হচ্ছে ভয়, শঙ্কা এবং হচ্ছে ভয়। পল্লীজননী কবিতায় সম্মুখে তার ঘোর কুজ্ঝটি, মহাকাল রাত পাতা চরণটিতে প্রকাশ পেয়েছে সন্তানের মৃত্যু আশঙ্কা এবং হচ্ছে নিরাশার নিস্তব্ধতা। চিন্তা করে দেখো কত কঠিন, প্রত্যেকটা এমসিকিউ যদি না পড়ে যায় এক্সাম হলে কেমন হবে। 1 আর হচ্ছে 2, সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা, সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা। কুয়াশা কাফন পরে কারা চলে জোনাকি মেয়েরা, কুয়াশা কাফন পরে কারা চলে জোনাকি মেয়েরা। মুসলমানের আড়ং দেখিতে নাই, মুসলমানের আড়ং দেখিতে নাই। মায়ের এই কথা বলার কারণ ছিল দারিদ্র, মুসলমানের আড়ং দেখিতে নাই। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, ক্যান্সারের আক্রান্ত সমরের অবস্থা ভালো না। ডাক্তার বলেছেন সময় আর বেশি দিন, মানে সমর আর বেশি দিন বাঁচবে না। এখানে সমর, এখানে সমর হবে, সমর আর বেশি দিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করে। এই কথা শুনে মার চোখ শুধুই অশ্রু। এটা আমরা বুঝতে পারছি কাহিনী কী হবে। সমরের কথায় পল্লীজননী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে? অন্যায় আবদার। উদ্দীপকের মা এবং পল্লীজননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে মাতৃসত্তার প্রকৃত সত্য, রাইট, সন্তানের প্রশান্তি। মাতৃসত্তার প্রকৃত সত্য এবং সন্তানের প্রশান্তি। বাইরে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, কি অর্থে প্রকাশ করেছে? দুঃখের দেখো অসহনীয় সংকেত, তাহলে দুঃখের অসহনীয় সংকেত। বাহিরে মানে বাহিরেতে নাচে জোনাকি আলোর থমথম কালো রাত, তাহলে দুঃখের অসহনীয় সংকেত। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, এটা আমরা পড়ে আসছি। এটা বাঁচার তীব্র আকাঙ্ক্ষা বলা হয়েছে, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। পল্লীজননী কী কারণে ছেলেকে মেলায় যেতে দেননি? এটা হচ্ছে অর্থ কষ্টের কারণে। পল্লীজননী কী কারণে ছেলেকে মেলায় যেতে দেয়নি? সেটা হবে অর্থ কষ্টের কারণে। বাদশা বাবর কাঁদিয়া ফিরিয়েছে, দিন নাহি চোখে তার, পুত্র তার হুমায়ুন বুঝি, এটা একবার পড়ে আসছি পল্লী মায়ের। অধিকাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায় পল্লী মায়ের। পল্লীজননী কবিতা ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে? লাটাই। তার মাকে বলেছে যত্ন করে রাখবা কোনটা? লাটাই। তার মা ছেলেটাকে, তার মাকে তার ছেলে বলেছে বলে কোনটা যত্ন করে রাখবে? লাটাই। আচ্ছা, এরপরে যে কথা ভাবিতে পরাণ শিহরে, কোন কথা? ছেলের মৃত্যুর কথা। যে কথা ভাবিতে পরাণ শিহরে, এটা হবে ছেলের মৃত্যুর কথা। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসে কিশমিশ এবং হচ্ছে বাদাম জুস নিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল। বাদাম জুস হবে, এটা ঠিক করা হয় নাই, তোমরা বুঝে নিবা। কেননা মিনির মধ্যে সে তার কন্যা রত্নকে খুঁজে পায়। উদ্দীপকের রহমতের প্রতিনিধি হিসেবে পল্লীজননী কবিতায় যাকে পায় সেটা হবে ছেলেটির মা। এখানে ছেলেটির মা। উক্ত চরিত্রের মধ্যে প্রকাশের দিকটি পল্লীজননী কবিতায় কি হবে? দরিদ্রতার কষাঘাত, অপত্য স্নেহে অনিবার্য আকর্ষণ, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, দরিদ্রতার কষাঘাত, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, এই যে সেই লাইনটা, শোনো মা আমার লাটাই কিন্তু রেখো যতনে। ছেলেটির কথাই ফুটে উঠেছে আবদার করছে মায়ের কাছে। পল্লীজননী কবিতায় রুগ্ন ছেলেটির মুমূর্ষু অবস্থাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নিভু দ্বীপ। রুগ্ন ছেলেটির মুমূর্ষু অবস্থাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নিভু দ্বীপ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটির ভাবার্থ কোন কবিতার প্রকাশ পেয়েছে? পল্লীজননী। ওই যে আমার সন্তান বলা হয়েছে পল্লীজননী। পল্লীজননী কবিতায় ডাহকের ডাকের সাথে সাদৃশ্য রয়েছে মায়ের অস্থিরতার, মায়ের উৎকণ্ঠার। পল্লীজননী কবিতায় ডাহকের সাথে সাদৃশ্য রয়েছে মায়ের অস্থিরতার, মায়ের উৎকণ্ঠার। এরপর আমরা দেখব হচ্ছে আশা কবিতা। ইতিমধ্যে 100টা আমি কাভার করে ফেলেছি এবং আজকের ভিডিও ইতিমধ্যে প্রায় 33 মিনিট চলে গেছে। জাস্ট একদিন পর তোমরা পরের পার্টটা পেয়ে যাবে। একদিন পর তোমরা পড়ে থাকো। ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।